ঠাকুর বলছেন এই প্লেগরানির অত্যন্ত বিভৎস রূপ। আপনাকেও এই বাড়িতে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মারা পড়বো না। যখন সব এরকম সাধু সন্তরা তাদের দেহ শরীর যখন ক্রমশ অকেজো অকর্মণ্য হয়ে যায়, তখন তারা তাদের দেহ পরিবর্তন করে। একটা শবদেহ ভেসে আসছে, ওই শবদেহটাকে দেখেই ওই সাধু বাবা তার পুটলিয়ে কমণ্ডলু রেখে নদীতে ঝাঁপ দিয়ে পড়েছেন। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। শ্রী শ্রী ঠাকুরের আরও কিছু লীলা কথা নিয়ে আজকে আপনাদের সাথে আরও একবার রয়েছেন শ্রী রামনারায়ণ বাবু। দাদা, তোমাকে ঠাকুরের লীলা কথায় এই এপিসোডে আরও একবার স্বাগত। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। আজকে কি কি তুমি গল্প আমাদের ঠাকুরের লীলা কথা শোনাবে? ঠাকুরের কথাই তো বলতে চাই, ঠাকুরের কথাই সবাইকে জানাতেই চাই। আজকে ওই রোহিণী কুমার মজুমদার, এর আগে আমি একদিন বলছিলাম, রোহিণী কুমার মজুমদারের অসংখ্য ঘটনা আছে। ওনার যে বইটায় অপূর্ব অপূর্ব সমস্ত ঘটনা, মানে ওনার মনের মধ্যে নানান রকম সংশয় দ্বিধা ছিল, হ্যাঁ, কিন্তু ঠাকুর কত রকমভাবে সেই ওনার সংশয়কে দূর করেছেন, দ্বিধাকে দূর করেছেন। একটা ঘটনা, তখন তো মুজফ্ফরপুরে আছেন রোহিণীবাবু ওনার ষষ্ঠী এবং বিধবা ভগ্নীকে নিয়ে। শীতকাল শীতকাল ঠাকুর ওখানেই আছেন ওনার বাড়িতেই, এবং ওই মুজফ্ফরপুরে শীতকালে খুব প্লেগ দেখা দিত। প্লেগ প্লেগ রোগ। এবং কোনো বাড়িতে যদি একটা ইঁদুর মারা যেত, সব বাড়িশুদ্ধ লোক বাড়ি ফাঁকা করে দিয়ে কোনো খোলা ফাঁকা দূরে কোনো মাঠে গিয়ে কোনো জায়গায় অন্য কোথাও গিয়ে আশ্রয় নিত, এবং এইভাবে গোটা পাড়াই খালি হয়ে যেত। তো এবার কিন্তু ঠাকুর যেহেতু ওনাদের বাড়িতে আছেন, ওনাদের মনে একটা মানে বল আছে যে ঠাকুর স্বয়ং ভগবান আমাদের সঙ্গে যখন আছেন, স্বয়ং ঠাকুর আমাদের সঙ্গে আছেন, আমাদের কোনো উনি থাকতে কোনো আমাদের ভয় নেই। তো ঠিক আছে, তা ক্রমে ক্রমে ওনাদের নিজেদের যেই পাড়াতে থাকতেন অঞ্চলে, সেইখানেও প্লেগ দেখা দিল। গোটা পাড়া একদম জনমানব শূন্য হয়ে গেল। বাড়ি, কোনো বাড়িতে আলো জ্বলে না, রাস্তাঘাট সব অন্ধকার, আলো জ্বলে না তো, রাস্তাঘাট অন্ধকার, বাইরে সন্ধ্যের পরে বেরোতেও ভয় লাগে। এই সময় কলকাতা থেকে স্বর্গীয় সত্যেন্দ্রচন্দ্র মিত্র এবং কাশী থেকে স্বর্গীয় অশোকচন্দ্র বন্দ্যোপাধ্যায় বোধহয় সম্ভবত, এই দুজন ভক্ত ঠাকুরের কাছে এসছেন মুজফ্ফরপুরে। তো সবাই মিলে সন্ধ্যের পরে বাড়িতে বাইরে তো বেরোনোর ব্যাপার নেই, হ্যাঁ, তো বাড়িতেই সবাই মিলে ওই ঠাকুর ঘরে ঠাকুরকে নিয়েই গল্প, নানান ঠাকুরের কথা উপদেশ, ঠাকুরের বাণী বা নানান আলোচনা ধর্মীয়, এই ঠাকুরকে নিয়েই ওনারা থাকতেন। তো ঠিক আছে, এরকম ওনারা একদিন রাত্রিবেলা ঠাকুরকে নিয়ে ঠাকুরের ঘরে ঠাকুরের সঙ্গে আলোচনায় মত্ত হয়ে আছেন। রাত 10টা তখন বাজে। ওনাদের বাড়ির নিচে মেন যে গেট, মূল গেট, সেই গেটের কাছে একটা কালো কুকুর থাকতো। কুকুরটাকে ওনারা আনেননি, কুকুরটা এসছে ওইখানে, কিন্তু সে 24 ঘন্টাই ওখানে থাকতো। ওনারা হয়তো খাওয়া দাওয়া দিতেন। তো হঠাৎ ওই কুকুরটা রাত তখন ওই 10টা এরকম বিকট চিৎকার করছে, রাস্তার দিকে তাকিয়ে চিৎকার করছে এবং কিছু একটা তাড়া করে যাচ্ছে। আবার ভয়ে কিছুটা গিয়ে আবার ভয়ে যেন দৌড়ে পালিয়ে আসছে, যেখানে থাকে বসে সেইখানে বসছে, আবার ধাওয়া করে যাচ্ছে, এরম করছে আর বিকট চেঁচাচ্ছে। এরম কিছুক্ষণ হওয়ার পরে ঠাকুর খাট থেকে নেমে জানলাটা খুলে ওই রাস্তার দিকে তাকালেন। তো যখন ঠাকুর জানলা খুলে রাস্তার দিকে দেখছেন, তখন রোহিণীবাবু, সত্যেনবাবু, ওই অশোকবাবু এনারাও গেছেন। তো এনারা কিছু দেখতে পেলেন না। তো ঠাকুর এরকম রাস্তার দিকে তাকানোর পরেই
কুকুরটার ওই চিৎকার বন্ধ হয়ে গেল। আর যে যাচ্ছে আসছে ওরকম নয়, সে তার নিজের জায়গায় এসে চুপচাপ বসে আছে। তো ঠাকুর জানলাটা বন্ধ করে দিয়েছে, আবার খাটে বসেছেন। হ্যাঁ, বসেছেন, কথাবার্তা হচ্ছে। তখন ওই সত্যেন বাবু জিজ্ঞেস করছেন, আপনি জানলাটা যে খুললে বাইরে কি দেখলেন, আর কুকুরটা ওইরকম চেঁচাচ্ছিল কেন? তখন ঠাকুর বলছে, প্লেগ রানী এই রাস্তা দিয়া যাইতাছিল। প্লেগ রোগের যে রানী, উনি এই রাস্তা দিয়া যাইতাছিলেন, আর কুকুরটা তারে এই রাস্তা ধইরা যাইতে কিছুতেই দিব না, রাজি না, এই জন্যই চিৎকার করতেছিল। তো আমি জানলা খুইলা তাকানোর পরে আমারে দেখা ওই প্লেগ রানী অত্যন্ত লজ্জিত হইয়া গেছে গিয়া, বললেন ঠাকুর। তখন ওই সত্যেনবাবু বলছেন, প্লেগ রানীকে দেখতে কেমন? এটা ওনার মনের জানার ইচ্ছা। আপনি দেখতে পেলেন, আমরা তো কেউ দেখতে পেলাম না কিছু। তখন ঠাকুর বলছেন, এই প্লেগ রানীর অত্যন্ত বিভৎস রূপ, গায়ে এক ফোঁটা মাংস নাই, খালি কতগুলি হাড়। ওই জন্যই ঠাকুরই দেখেছেন, ওনারা দেখেননি। কেননা ওই রূপ দেখলে ওনারা সহ্য করতে পারবেন না, ওইরকম বিভৎস মূর্তি যদি দেখে। তো কুকুরটা চুপ করে গেল। বেশ, তারপরে ঠাকুরের সঙ্গে নানান আলোচনা এই সব হলো, কথাবার্তা। কিছুদিন পরে, কয়েকদিন পরে ওই সত্যেনবাবু, অশোকবাবু তারা যে যার জায়গায় ফিরে গেলেন। প্লেগেরও প্রাদুর্ভাব ওইখানে আস্তে 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 কমে গেল, ওনাদের এখানে অনেক কমে গেছে। ঠাকুর এবার কাশী চলে যাচ্ছেন, মুজফ্ফরপুর থেকে কাশী যাচ্ছেন। তো যখন রওনা হচ্ছেন, আচ্ছা, তোমাকে একটা কথা কেন বলি, একজন দর্শক জানতে চেয়েছিল, যেখানে আমি টেক্সটে মেনশন করেছি যে মুজফ্ফরপুরটা কোথায়, বাংলা দেশে অ্যাকচুয়ালি না, আমার মনে হয় উনি মুজফ্ফরপুর বিহারে। বিহারে। তো তুমি এখন বোধহয় বিহার নয়, এখন মনে হয় ঝাড়খণ্ডে পড়েছে নাকি। না না, মুজফ্ফরপুর এখনো বিহারে, তাই যাই হোক বিহারে। হ্যাঁ, মুজফ্ফরপুরের লিচু বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। না, সেটা আমরা যেহেতু পশ্চিমবাংলায় থাকি বা ভারতবর্ষে থাকি, সেই ক্ষেত্রে আমরা জানি এটা, কিন্তু যারা ধরুন বাংলাদেশে থাকে আর কি, তারা হয়তো জানে না এটা যে না, একটু খোঁজ খবর নিলেই জানা যাবে। বিহারে। তো যাই হোক, হ্যাঁ। এবার রওনা হয়ে যাচ্ছেন, কাশীতে চলে যাচ্ছেন। তো যখন রওনা হচ্ছেন, তো রোহিণীবাবুর স্ত্রী মানে খুব চিন্তিতভাবে বলছেন, ঠাকুর মশাই আপনি তো কাশী চলে যাইতেছেন, এইখানে তো প্লেগ যদি হয় আমাকেও তো ভীষণ ভয় করতেছে, কি যে হইব। তাতে উত্তরে ঠাকুর মশাই বলছেন, এবার ঠাকুর মশাই বলছেন, গুরুদেব, যে কোনো ভয় নাই, আপনাকেও বাড়িতে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মারা পড়বো না। ওনার স্ত্রীকে বলছেন। ওনার স্ত্রী তো চিন্তিত হয়ে বললেন যে ঠাকুর মশাই আপনি তো যাচ্ছেন গিয়ে, আমাদের কি, কিন্তু আমাদের তো ভীষণ এখন ভয় করছে যে এই প্লেগ এখন এখানে যদি হয় আমাদের কি করে রক্ষা হবে। প্লেগ হলে 3-4 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়, তো আমাদের কি হবে। তার উত্তরে ঠাকুর বলছেন, কোনো চিন্তা নাই, চিন্তা করবেন না, আপনাকেও এই বাড়িতে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মারা পড়বো না, মারা যাইব না। তো যাই হোক, ঠাকুর চলে গেছেন, ওনারা আছেন বাড়িতে। এই যে ঠাকুরের যে এত বড় অভয় বাণী বা আশ্বাস বাণী, এটা যে কত দূর সত্যি, এটা কিছুদিন পরে রোহিণী বাবুরা নিজেরাই বুঝতে পারলেন নিজেদের বাড়িতে। সেটা কিরকম, রোহিণী বাবুরা যেই মুজফ্ফরপুরে যেই বাড়িতে থাকতেন, একটা দোতলা বাড়ি, নিচে 4টে ঘর, উপরে 4টে ঘর। ওনারা উপরের 4টে ঘরই ব্যবহার করতেন, আর নিচের ঘরগুলো বন্ধ থাকতো। তো একদিন এক ভদ্রলোক এসছেন, তোমার
এক পুলিশের এএসআই, সে এসে রোহিণীবাবুকে খোঁজ করে বলছেন যে আপনার কাছে এসছি, আপনি যদি আমাকে কিছু উপকার করেন, একটু সাহায্য করেন, তাহলে খুব আমার উপকৃত হই আমি। তো কীরকম? তো বলছে যে এরকম আমার বাড়ি থেকে দেশে আমি গোরখপুরের লোক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এমপি গোরখপুরের লোক। যদি আপনি আপনার এই বাড়ির নিচতলাটা আমাকে ভাড়া দেন, আমার বাড়ির দেশের বাড়ি থেকে আমার মা, আমার বাবা, আমার ভাই, ভাতৃবধূ সব এসেছেন, এখন ফ্যামিলি এসছেন এখানে। আমি সমস্ত জায়গায়, সব জায়গায় খুঁজেছি ঘর, কেউ ঘর ভাড়া দিতে রাজি না। তো আপনি যদি দয়া করে দেন তাহলে আমি খুব উপকৃত হই। তাতে রোহিণীবাবু বলেছেন আপনার কোনো চিন্তা নেই, 1 মাসের জন্য কোনো চিন্তা নাই, আপনি স্বচ্ছন্দে এখানে থাকতে পারবেন। আর 1 মাসের জন্য তো আপনাকে কোনো ভাড়া দিতে হবে না। তো ভদ্রলোক খুব খুশি। পরের দিন সকালবেলায় উনি ওনার মা, ওনার স্ত্রী, ভাইয়ের বউ, স্ত্রী ইত্যাদি সবাইকে পরিবারে নিয়ে এসে নিচে ওই ঘরগুলোকে ব্যবহার করা শুরু করে দিলেন। ঠিক আছে, ওনারা ওনাদের মতন আছেন নিচে, আর রোহিণীবাবুরা ওপরে থাকেন। ওনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, কোনো খুব একটা খবর রাখেন না ওনাদের, আছে ওনাদের মতন। ওই এএসআই ফ্যামিলি, হ্যাঁ, আচ্ছা, ওনাদের খুব একটা, তারা তাদের মতন আছে। এবং যাতায়াতের পথে বোঝে যে ওনারা মহিলারা খুব পর্দানসীন। আচ্ছা, হ্যাঁ, সব বড় বড় ঘোমটা দিয়ে পুরুষের সামনে আসে না। আগেকার দিনে, হ্যাঁ, পুরুষের সামনে আসে না। আগেকার মানে আজ থেকে 100 বছরেরও আগে। ওই তো বলছি 100 বছর। এটা 1915-20 সালের কথা বলছি আমি। তো ঠিক আছে, তো যাতায়াত করে। তো একদিন হঠাৎ বেলা 12টার সময় হঠাৎ নিচের এই যে ওনারা আছেন ওইখান থেকে উচ্চ স্বরে কান্না, চিৎকার করে সব মহিলারা, এরা সব কাঁদছে চিৎকার করে। আরে কি হয়েছে? রোহিণীবাবু দৌড়ে গেছেন। রোহিণীবাবু ঘরে ঢুকতেই সঙ্গে সঙ্গে সব কান্না বন্ধ করে দিয়েছে, দিয়ে আর সব বড় বড় ঘোমটা করে সব চুপ করে মাথা নিচু করে বসে আছে। তো উনি বুঝলেন যে ওনার সামনে ওনারা কিছুই বলার, মানে কিছু বলবেন না। তো উনি ফিরে এসছেন। ফিরে এসে ওনার যে বিধবা ভগ্নী, যে বোন থাকেন ওনার সঙ্গে, তাকে পাঠিয়েছে যে তুমি যাও। তো সেই যাওয়ার পরেও তাকেও কোনো কথা কিছু বলেনি, এবং ওই চুপ করে মনে মনে আস্তে আস্তে কাঁদছে, কিন্তু ঘোমটা দেওয়া, সব কারণ বলছে না, কিচ্ছু না। তো ফিরে এসছে, বোনও ফিরে এসছে। তা কি করবে, কেউ যদি না বলে। তো বিকেলবেলা উনি রোহিণীবাবু রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। এবার যখন হাঁটতে বেরিয়েছেন, উল্টোর পর থেকে একজন কনস্টেবল আসছেন, পুলিশের কনস্টেবল। সেই কনস্টেবল বলছেন রোহিণীবাবুকে, আপনার বাড়িতে যে এএসআই থাকতেন উনি কিসে মারা গেলেন? বলছে মারা গেলেন? কই, আমি তো কিছু জানি না। বলছে হ্যাঁ, আজকে উনি কোর্টে মারা গেছেন। এই কথা যখন ওনার সঙ্গে কনস্টেবলের সঙ্গে হচ্ছে, তখন রোহিণীবাবু দেখছেন যে রাস্তা দিয়ে ওনার ভাই, ওই এএসআই এর ভাই এবং তার আর কয়েকজন সঙ্গী, তারা ওই মৃতদেহটা নিয়ে সৎকারের জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। তো এটা দেখার পরে রোহিণীবাবুর মনটা খুব খারাপ হয়ে গেল, ভারাক্রান্ত হয়ে গেল, যে আমার বাড়িতেই তো ছিলেন ভদ্রলোক, যদিও খুব একটা দেখা হতো না, উনি ওনার কাজে ব্যস্ত। তো যাই হোক, বাড়িতে ফিরে এসেছেন, এসে ওনার স্ত্রী আর ওই বোনকে নিচে পাঠিয়েছেন যে যাও, ওনাদের এত বড় বিপদ। তখন গেছে পরে, ওরা কাঁদছিল যে সব চুপচাপ, খুব আস্তে আস্তে কাঁদছে, নিজেরা কাঁদছে, কিন্তু চিৎকার করে না। যদি আশেপাশে কেউ আবার আসে, তো রোহিণীবাবুর বউ অনেক জিজ্ঞেস করাছে, কিন্তু কেউ বলতে রাজি না। তখন উনি বলছেন, রোহিণীবাবুর স্ত্রী, যে দেখুন, আসলে ওনারা ভয় পাচ্ছেন কি, যে প্লেগ হচ্ছে, এইরকম নানান মহামারী, আমাদের বোধহয় এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বার করে দেবে, এই ভয়টা, যার জন্য সবাই চুপ। তখন ওনার স্ত্রী বললেন, রোহিণীবাবুর স্ত্রী বললেন ওনাদের,
যে দেখুন আপনাদের কোনো ভয় নেই, আপনাদের এই বাড়ি থেকে কেউ বার করে দেবে না, আপনারা এখানেই থাকবেন, কিন্তু কি হয়েছে আমাদের বলুন, আমাকে বলুন। তখন ওই যে ভাতৃবধূ, যে ভদ্রলোকের যিনি মারা গেলেন তার যে ভাইয়ের স্ত্রী, উনি বলছেন যে বাবুর এর আগে অসুস্থ হয়েছিলেন, তো সেই সময় 1 মাস ছুটি ভোগ করেছেন, আর ছুটি নেই। কালকে রাত্রে বাবুর জ্বর এসছিল, খুব জ্বর এসছিল, কিন্তু আজকে সকালে একটু ভালো বোধ করাতে উনি তার ওই ইউনিফর্ম, যার পোশাক পরে উনি কোর্টে গিয়েছিলেন। ওনার ডিউটি হয়তো কোর্টে ছিল, কোর্টে গিয়েছিলেন। এখন কোর্টের যে ক্লার্ক বা কোর্টের কেউ তাকে কিছু পেপার বা খাতা কিছু আনতে দিয়েছে, বলেছিল কিছু একটা ডকুমেন্ট দেওয়ার জন্য। তো উনি সেইটা নিয়ে এসছেন, নিয়ে এসে দিয়ে বলছেন আমার শরীরটা কেমন খারাপ লাগছে, মনে হচ্ছে আমি আর বাঁচব না, বলে ওই কোর্ট রুম থেকে বাইরে বারান্দায় বেরিয়ে একটা খাটিয়াতে শুয়ে আর রাম 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 নাম সাথ হ্যায় এই বলতে বলতেই ওইখানে উনি মারা যান। তো যাই হোক, মারা গেছে, কিছু তো করার নেই। এবার দেখো, উনি মারা গেছেন বেলা 12টার সময় ভদ্রলোক, আর আধ ঘন্টা আগে তার 11:30টার সময় উনি বাড়ি থেকে বেরিয়েছেন। ওনার স্ত্রী, মানে ভাইয়ের স্ত্রী বললেন যে উনি 11:30টার সময় বাড়ি থেকে রওনা হয়ে কোর্টে গেছেন, আর কোর্টে মারা গেছেন 12টার সময়। পৌঁছেছেন, কোর্টের কাজকর্মের জন্য ওই খাতাটা নিয়ে এসছেন, নিয়ে এসে দিতে দিতে বলেছেন যে আমার শরীরটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, খারাপ লাগছে, মনে হচ্ছে যেন বাঁচবো না। তারপরে ওই খাটিয়াতে গিয়ে শুয়ে রাম নাম সাথ হ্যায় বলতে বলতেই উনি প্রাণ ত্যাগ করেন। তো দেখো কি বিচিত্র, আধ ঘন্টা আগে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে রোহিণী বাবুর বাড়িতেই ওই পুলিশ অফিসার মারা যেতেন। কিন্তু ঠাকুরের যে অমোঘ আশ্বাসবাণী যে একটা এই বাড়িতে কেউ মারা পড়বো না, একটা মানুষ তো ছাইরা দেন, একটা পিঁপড়াও মারা পড়বো না, এইটা শোনার সঙ্গে সঙ্গে রোহিণী বাবুর ওইটা মনে পড়ে গেল, ঠাকুরের সেই অমোঘ আশ্বাসবাণী যে কোনো চিন্তা নেই, আমি সঙ্গে সব। এই যে কত, মানে কত রকম ভাবে যে ঠাকুর মানে বুঝিয়েছেন। ওনার ওই বই পড়তে পড়তে ভাবছিলাম যে কি অসাধারণ ঠাকুর সঙ্গে তাদের জীবন, তারা যে কাটিয়েছেন ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে পেয়েছেন, অসাধারণ, সমস্ত অসাধারণ। এই মানে তাদের মানে বোধহয় বহু জন্মের স্বীকৃতি, যার জন্য তারা স্বয়ং ভগবানের সঙ্গে, মানুষরূপী স্বয়ং ভগবানের সঙ্গে এরম ভাবে একই বিছানায়, একই ঘরে, একই সঙ্গে কাটিয়ে গেলেন। কি চমৎকার জিনিস। তো যাই হোক, এবার ঠাকুর এর কিছুদিন পরে ঠাকুর কাশী থেকে চিঠি পাঠালেন রোহিণীবাবুকে যে আপনি আসেন, আমি আপনার সঙ্গে মুজফ্ফরপুর ফিরে যাব। তো পরের দিনই রওনা হয়ে গেলেন কাশীতে। কাশীতে গিয়েছেন, গিয়ে গৌরীবাবুর আউদ গর্বী মহল্লায় গৌরীবাবুর বাড়িতে ঠাকুর আছেন, ওইখানে গিয়ে উঠেছেন। উঠে তো ওখানে কথাবার্তার পরে বুঝতে পারলেন রোহিণীবাবু যে ঠাকুরের খুব একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বাধার জন্য, অসুবিধার জন্য ঠাকুর ওনার সঙ্গে এই মুহূর্তে আসতে পারছেন না কাশী থেকে মুজফ্ফরপুরে। তো গেছেন যখন 2-4 দিন ছিলেন। এই যে 2-4 দিন ছিলেন, ভারী অদ্ভুত অদ্ভুত সমস্ত অলৌকিক মানে লীলা সমস্ত ঠাকুর ওনার সঙ্গে উনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। কীরকম, আমি একটা দুটো ঘটনা বলি। একদিন ঠাকুরের সঙ্গে ঠাকুর ওনাকে বলছেন চলেন নানক ঘাটে যাই, আপনি স্নান করবেন সেইখানে। নানক ঘাটে গেছে, নানক ঘাটের পাশেই
নানকপন্থীদের একটা আশ্রম আছে। নানকটা কারা? নানকপন্থী হচ্ছে তোমার গুরু নানক। গুরু নানক মানে শিখ। হ্যাঁ, তাদের একটা আশ্রম। এখন ওই আশ্রমের অনেক বড় উঁচু প্রাচীর, আর প্রাচীরের সামনেই একটা বড় খোলা একটা সান বাঁধানো একটা জায়গা। তো সেইখানে একটু দূর থেকেই দেখছেন যে সেখানে একটা বেশ স্থূলকায় এক সাধু সেখানে বসে, ওই জায়গাটা চাতালটাতে, গঙ্গার ঘাটে চাতালটাতে বসে আছেন। কাছে যখন গেছেন দেখছেন ঠাকুর সেই সাধু ওর মানে লোলো চর্ম, সমস্ত চামড়া একদম ঝুলে পড়েছে, অনেক বয়স, খুব প্রাচীন, সমস্ত চামড়া ঝুলে পড়েছে, চোখের ওপরের পাতাটাও ঝুলে নিচে ঝুলে পড়ে গেছে, চোখ বন্ধ। তো ওইটা দেখতে ওনার পাশ দিয়ে যখন যাচ্ছেন তখন সেই সাধু ঠাকুরকে বলছেন, বাচ্চা ইধার আও। ঠাকুরকে বলছে? হ্যাঁ, বাচ্চা ইধার আও। বলাতে ঠাকুর সাথে সাথে ওনার কাছে গেছেন। যেতে উনি ঠাকুরকে, ওই যে সাধু ঠাকুরকে একদম জড়িয়ে ধরেছেন, হয়ে এবার ঠাকুরকে বলছেন, আচ্ছা হয় তো। তো ঠাকুর কি প্রত্যুত্তর করলেন সেটা রোহিণীবাবু শোনেননি। আচ্ছা, এই যে আচ্ছা হয় তো, এর উত্তরে ঠাকুর কি বলেছেন সেটা রোহিণীবাবু শুনতে পাননি। তো যাই হোক, এবার ঠাকুর ফিরে এসছেন, তো দুজনে মিলে ঘাটে এসছেন, তো ঠাকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, রোহিণীবাবু স্নান করেছেন, গঙ্গায় নেমে স্নান টান করে। কিন্তু রোহিণীবাবুর ওই যে এই যে কাজ, স্নান করছেন বা ঘাটে ঠাকুরের সঙ্গে যাচ্ছেন বা স্নান করছেন, ওনার মাথার মধ্যে কিন্তু ঘুরছে যে ঠাকুরকে বাচ্চা বললো কেন, কারণটা কি। তখন বলছে যে, এবার এসে বলছে যে আপনাকে বাচ্চা বললো কেন, তখন বলছে যে উনি আমার থেকে বয়সে অনেক বড়, ওনার অনেক বয়স। তো বলছে কত বয়স হবে, বলে 300 বছর। 300 বছর? 300 বছর। তখন বলছে 300 বছর, তো ঠিক আছে। তখন এর এই যে 300 বছর, তখন ঠাকুর বলছেন যে এতদিন বাঁচে কি করে। রোহিণীবাবু বলছেন যে এতদিন তারা এইভাবে দেহ রাখে কি করে। বলছে না, এরা যখন সব এরকম সাধু সন্তরা তাদের দেহ শরীর যখন ক্রমশ অকেজ অকর্মণ্য হয়ে যায়, তখন তারা তাদের দেহ পরিবর্তন করে। আচ্ছা, দেহ পরিবর্তন করে, তার যে কায়াটাকে চেঞ্জ করে, কায়া চেঞ্জ করে। কোনো যুবক কায়া ধরলো এরকম। এর যে একটা অত্যন্ত মানে অসাধারণ একটা গল্প ঠাকুর ওনাকে বললেন তখন। গল্পটা কিরকম না, ঠাকুর নদীর পাড় দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন সেই নদীটা বেশি চওড়া না, প্রশস্ত না, 40-50 গজ হবে। ওপারটা সবই দেখা যায়, মানুষজন, রাস্তাঘাট, বাড়িঘর সব দেখা যাচ্ছে পরিষ্কার। তো দেখছেন ওই পাড় দিয়ে একটা সাধু, বেশ বয়স্ক সাধু, নদীর পাড় দিয়ে যাচ্ছেন, আর নদীর দিকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছেন। সাধু, ওই সাধু বাবা যাচ্ছে, যেতে যেতে যাচ্ছেন, যে তাকাতে তাকাতে, তো এমন ভাবে তাকাচ্ছেন যেন সে একটা অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস নদীতে খুঁজছে। বছরে উনি যেদিকে যাচ্ছেন, উল্টো দিক থেকে নদীর স্রোতে একটা শবদেহ ভেসে আসছে। ওই শবদেহটাকে দেখেই ওই সাধু বাবা তার পুটলিয়ে কমণ্ডলু রেখে নদীতে ঝাঁপ দিয়ে পড়েছেন, পড়ে সাঁতরিয়ে ওই মৃতদেহটাকে নিয়ে এসছেন, নিয়ে পাড়ে তুলেছেন, তুলে সেই মৃতদেহটাকে সম্পূর্ণ ভালো করে মুছিয়েছেন। মৃতদেহটা একটা 30-32 বছরের যুবকের, সেটাকে ভালো করে ওপরে তুলে ভালো করে মুছিয়ে সে তার পোটলা থেকে তেল বার করে সমস্ত মৃতদেহটাতে তেল মাখিয়েছেন, মাখিয়ে নিজে নদীতে স্নান করেছেন, স্নান করে কমণ্ডলু করে জল নিয়ে এসছেন, নিয়ে এসে সেই জল ছিটিয়ে সেই তাকে স্নান করিয়েছেন, মৃতদেহটাকে স্নান করিয়ে তার কপালে সিঁদুরের টিপ পরিয়েছেন, পরিয়ে সেই মৃতদেহটাকে আধ ঘন্টার বেশি সময় ধরে
ওটাকে পুজো পুজো করেছেন মৃতদেহটাকে। বুঝেছি। পুজো করার পরে মৃতদেহটাকে চিৎ করিয়ে শুয়েছে, মানে এরম করে শুয়ে আছেন মৃতদেহটাকে আকাশের দিকে, হ্যাঁ চিৎ করে শোয়ানো করে। ওই পুজো করার পরে ওই সাধু বাবা ওই মৃতদেহটার ওপরে, বুকের ওপরে হাতের সঙ্গে হাত, পায়ের সঙ্গে পা, মুখের সঙ্গে মুখ, বুকের সঙ্গে বুক, পেটের সঙ্গে পেট ইত্যাদি লাগিয়ে একদম ওইভাবে পড়ে রইলেন, শুয়ে পড়লেন মৃতদেহের ওপরে। এবং বেশ কিছুক্ষণ শোয়ার পরে নিচের মৃতদেহ যে যুবকটি, সেটা তার প্রাণ ফিরে এলো। আচ্ছা, সেটা প্রাণ ফিরে এলো। আর ওই সাধু বাবা মৃত হয়ে গেলেন। তার কায়াটা ওই কায়া। হ্যাঁ, তখন ওই যুবক ওই অল্প বয়সী যেতে সে ওই সাধু বাবার শরীরটাকে নিচে নামিয়ে উনি উঠে দাঁড়িয়ে ওই মৃতদেহটা, ওই সাধুর মৃতদেহটাকে নদীতে ভাসিয়ে দিয়ে উনি ওই কমণ্ডলু ওই সমস্ত নিয়ে, ঝোলা নিয়ে উনি চলে গেলেন। এই যে দেখো কায়া পরিবর্তন করলো, ওই যে মৃতদেহটা ভেসে আসছে অল্প বয়সী, ওনার সম্পূর্ণ এটাকে ওইটার মধ্যে নিয়ে গিয়ে ওই শরীরটা উনি নিয়ে নিলেন। যে বললেন না যে 300 বছর বেঁচে ওনার বয়স, এবং ওনারা শরীর পরিবর্তন করেন, সেইটা উনি এই যে গল্পটা বললেন, উনি যেটা দেখেছেন ঠাকুর, সেইটা রোহিণীবাবুকে বললেন যে সন্দেহটা তো দূর করতে হবে। 300 বছর একটা লোক মানুষ বেঁচে আছে, মানে তার কায়া পাল্টে 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 তুমি 300-400 বছর। এই যে ঘটনা তুমি যেটা বললে, জ্ঞানগঞ্জ যেটা জায়গাটা, মানে তোমার কৈলাসে এরকম একটা জায়গা আছে যারা এই নিয়ে পড়াশোনা করেছে, যেমন রাম ঠাকুর যেমন কৈলাসে গেছিল আর কি। তো ওরকম কিছু মানুষ আছে ওখানে, তারা এরকম কায়া চেঞ্জ করে, তাদের বডি চেঞ্জ করে 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 করে। সেটাই তো বলছেন, সেটাই তো উনি বললেন যে কিভাবে হয়। উনি তো সেই গল্পটাই বললেন, যেটা একদম উনি যখন বলছেন এটা তো একদম সত্যি, একদম মানে এ কথাই তো। সুতরাং সেটাই তো ওনারকে, রোহিণীবাবুকে উনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে 300 বছর কেন, 400 বছরও বেঁচে থাকতে পারে। তোমার ধারণা কি এটা কি এখন? আমি বলছি, আমার বাবার কাছে গল্প শুনেছি। আমার বাবা ওই বেনারসে, কাশিতে দাদু ঠাকুমাকে নিয়ে ছিলেন প্রায় দীর্ঘ 6 মাস। তখন ওইখানে বেনারস ঘাটে, কোন ঘাটে আমি বলতে পারবো না এখন, ওইখানে এক এরকম অত্যন্ত অতীব বৃদ্ধ, কেউ বলে তার 100 বছর, কেউ বলে 150 বছর, কেউ বলে 200 বছর, এক বজরার ওপরে এক সাধু বাবা থাকতেন। শীত গ্রীষ্ম 12 মাস খালি গায়ে। একটাই ঘাট এখন সব থেকে বেশি, খালি গায়ে, মণিকর্ণিকা। হ্যাঁ, খালি গায়ে, ওই একটা ওই লেংটি টাইপের পরা, হ্যাঁ, বজরার ওপরে থাকতেন। তার সমস্ত বাবার কাছে গল্প শুনেছি, এই যে হাতের এই চামড়া ঝুলে পড়েছে, হ্যাঁ, গালের চামড়ার নিচে বুকের কাছে নেমে এসছে, এই সমস্ত চোখ নিচে নেমে এসছে, হ্যাঁ, ওই বজরায় বসে থাকতেন। ওই সন্ধ্যেবেলা ওইখানে কীর্তন হতো। কীর্তনটাও বাবা একদিন না দুদিন গিয়েছেন, ওই ঢোল বাজিয়েছেন ওদের সঙ্গে কীর্তনে। একদিন ঢুলি আসেনি, বাবা সেই ঢোলও বাজিয়েছেন। কীর্তনটা হচ্ছে আহা, মানে শেষে বলছেন যে হরিহর বাবা কি জয়, হরিহর বাবা কি জয়। ওনার নাম হচ্ছে হরিহর বাবা। হরিহর বাবা সবাই ওইখানে তৎকালীন এতে ওখানে বলতেন যে ত্রৈলঙ্গ স্বামীর পরে ওইখানে ওই জ্যান্ত শিব উনি হরিহর বাবা। হরিহর এখন উনি আছেন না, এখন আছেন কিনা আমি জানি না। জানেন না। বাবার কাছে গল্প শুনেছি, সেটা বোধ হয় ওই 1944, 45, 46 ওই সময়কার। বাবা তুমি অনেক ছোট। আমি হইনি তখন, আমার বাবা বিয়েই, তখন তার বাবার বিয়েই হয়নি। আচ্ছা, তুমি মানে এটা বড় বাবার কাছে গল্প শুনেছি, আমার বাবার কাছে, যে আমার দাদু, আমার ঠাকুরদাদা আর কি, ঠাকুরদাদা ঠাকুমাকে নিয়ে দাদু, আমার বাবা বেনারসে গিয়েছিলেন, গিয়ে ওইখানে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে 6 মাস ছিলেন। সেইখানে বাবার কাছে তখন ওই হরিহর বাবার গল্প শুনেছি, যে
অত্যন্ত অত্যন্ত বৃদ্ধ মানুষ। এই সাধুর কত যে বয়স কেউ বলতে পারে না সঠিক। বলছি তো, কেউ বলছে 200, কেউ বলছে 150, কেউ বলছে 250। আচ্ছা, আমাদের গুরুদেব যেটা মানে ঘটনাটা আর কি, তোমার কি মনে হয় যে এখনকার সময় এরকম হওয়া সম্ভব? দেখো, সাধন মার্গে কে কোথায় কি করছে, তো আমরা সাধারণ প্রাণী কিচ্ছু জানি না। এর মূর্খ লোক আমরা, আমরা কিচ্ছু জানি না। আমরা আর কি উত্তর দেবো? এটা ওনাদের মতন মানুষের পক্ষেই জানা সম্ভব, বলা সম্ভব। আমরা বিন্দু বিসর্গ জানি না। যাই হোক দাদা, আমরা ঠাকুরের দুখানা খুব সুন্দর সুন্দর ঘটনা তোমার থেকে শুনলাম। আগামী এপিসোডে আরো ঠাকুরের কিছু ঘটনা আমরা তোমার থেকে শুনবো। হ্যাঁ, ঠাকুর যদি বলান, আবার কি বলাবেন ঠাকুর জানেন। ঠাকুর বলান, আমি বলে যাই। ঠিক আছে। জয় রাম। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।